থ্রেড ফাস্টেনার্স হিসাবে প্রথম ব্যবহৃত হয়। ফাস্টেনার্স বলতে আমরা সাধারণত বুঝি কি, নাট, বোল্টস ইত্যাদি। তো একটা বোল্ট আর একটা নাট, এই দুটোকে যখন তার থ্রেডে থ্রেডে কী হয়, ম্যাচ হয়, নাট এবং বোল্টকে উভয় ব্যবহার করে আমরা কিছু জিনিসকে আটকে দিতে পারি। দু একটা জিনিসকে আমরা কি করতে পারি, আটকে দিতে পারি। আটকে দেওয়ার জন্য আমরা তাকে আবদ্ধ করতে পারি। তো ফাস্টেনার্স কথাটার অর্থ হলো আবদ্ধ। আবার কিছু থ্রেড আছে যেগুলো দেখবে উডেন স্ক্রু, আমরা তো অ্যাকচুয়ালি থ্রেড মানে স্ক্রু পড়ছি, তো উডেন স্ক্রু দেখো সে নিজে নিজেই আমরা স্ক্রুড্রাইভার দিয়ে তাকে প্যাচের মতন করে ঘোরাচ্ছি, সে নিজে কেটে 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 একটা জায়গা তৈরি করে আবদ্ধ করে রাখছে। তো এখানে অ্যাজ এ কাটিং অ্যাক্টিভিটি অনুযায়ী এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো থ্রেড খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের, কারণ হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভিটিতে থ্রেডের গুরুত্বটা খুব খুব বেশি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই থ্রেড পড়ার আগে আমাকে বুঝতে হবে থ্রেডের নোমেনক্লেচার, মানে থ্রেড কি, থ্রেডকে বর্ণনা কিভাবে করব, থ্রেড কেমন দেখতে হয়, কত রকমের প্রকার আছে। তো এগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে শিখব আজকের ক্লাসটায়। থ্রেড মূলত আমরা যেসব থ্রেডগুলো আমরা দেখছি মার্কেটে, সেগুলো দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ভি টাইপ আর একটা হচ্ছে স্কোয়ার টাইপ। তো সেই ভি টাইপ থ্রেড কি, এটার বা ব্যবহার কোথায়, স্কোয়ার টাইপ থ্রেড কি, এটার ব্যবহার কোথায়, ভিগুলো কি সবই ভি এর আকৃতি সমান নাকি, প্রত্যেকটা থ্রেড অ্যাপ্লিকেবলটা কোন জায়গায় করছে, এতগুলো জিনিস কিন্তু আজকে আমরা জানবো। তো একদম খাতা পেন রেডি করো এবং তাড়াতাড়ি করে আমরা সেই নলেজটা যেটা থ্রেড থেকে নেওয়ার দরকার আছে ওটা আমরা কিন্তু নেব। তো আমি স্টার্ট করছি, আর কেউ জয়েন্ট করেনি তো আমরা স্টার্ট করে দিই নাকি, অসুবিধা নেই তো? না স্যার। ওকে, চলো। আমি দেখো স্ক্রিন শেয়ার করে দিয়েছি, প্রত্যেকের স্ক্রিন শেয়ার দেখা গেছে? হ্যাঁ স্যার। একদম। তো ফার্স্ট আমরা দেখব থ্রেডের নোমেনক্লেচার বা টার্মিনোলজি। কেন আমরা বুঝতে হবে না, থ্রেড মূল যে গঠনটা সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু সামনে যখন আমরা এগাতে থাকবো সেই এগানো জায়গাগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। মানে টাইপ অফ থ্রেড যখন আমি পড়াবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। তো প্রথমে আমরা আর থ্রেডের যে অ্যাক্টিভিটিটা আমাদের সেটা কিন্তু ড্রিলিংয়েরই চ্যাপ্টার ভেতরে কিন্তু, হ্যাঁ। তো ফার্স্ট আমরা তাহলে স্ক্রু থ্রেড টার্মিনোলজি এটা একটু লিখি। আজকে 6/4/2025 স্ক্রু থ্রেড টার্মিনোলজি। তো আগে আমরা একটু এটা জানবো। তো একদম সিম্পলভাবে আমি আঁকছি, খুব অ্যাক্টিভিটি ভালো সেরকম করতে হবে না, আমরা জাস্ট বোঝার জন্য এঁকে দেবো। ধরে নাও এটা একটা থ্রেড, একটু আঁকতে আমাকে সময় দেবে। এটা জানি আমরা একটা শ্যাফট, তো শ্যাফটের এই জায়গাটা থেকে থ্রেডটা স্টার্ট। তো 1 2 আমি নর্মাল একদম আঁকছি, হ্যাঁ, কেন আঁকাটা তো খুব এখানে একটা সুইটেবল পার্ট না, চেষ্টা করছি ভালো করা। ঠিক একইভাবে নিচেটা একটু বড় বড় হয়ে যাচ্ছে, তো ধরে নিই এটা। তো এখানে একটা পার্ট এই জায়গাটা থেকে এই জায়গাটা এরকম ওভাল হবে,
প্যাঁচটা দেখতে ঠিক এরকম টাইপের হয়। এটা এখানে একটু মিলতো, তো ভুল হলো। এই জিনিসটা এসে এই জায়গাটায় এসে মিলবে। চলো ঠিক আছে। তো এটা একটা সলিড করেই দিচ্ছি আমি। দেখি এটাকে সলিড করলে হয়। ও বাবা, অতটা চলে যাচ্ছে না, কোথাও একটু ফাঁকা আছে। চলো ওটা করার দরকার নেই। তো ফার্স্ট আমরা দেখো একটু বোঝার চেষ্টা করবে। ধরে নাও এই স্যাপটার মাপ, এই স্যাপটার যে মান, এই স্যাপটার মান হচ্ছে 520 মিলিমিটার অবশ্যই। তো একদম কনস্ট্যান্টলি একদম টপে যে লাইনটা আমি নিয়ে যেতে পারি, দেখো টপে আমি যে লাইনটা নিয়ে যাচ্ছি, এই একটা লাইন পেলাম, পুরো সেম এখানে একটা লাইন পাবো, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলবো, এই লাইনটা যেটা মূল মাপ অর্থাৎ 520 মাপটা দিচ্ছে, তো একে আমরা বলবো মেজর ডায়ামিটার, মেজর ডায়ামিটার। ওকে, মেজর ডায়ামিটার মানে কি? ধরে নাও এখানে 520, এটাই হবে। নেক্সট একটা টার্মিনোলজি কি না, এখানে দেখো নিচে একটা জায়গায় কখনো উপরের দিকে মেটাল আছে, কখনো উপরের দিকে মেটাল নেই। আমরা একটা লাইন পাচ্ছি, এখানে একটা লাইন পাচ্ছি, ঠিক আছে, সেম। তো এর একটা অংশে দেখো মেটাল আছে, একটা অংশে মেটাল নেই, কি ঠিক তো নাকি? ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই যে নিচের অংশটা, একে আমরা বলছি মাইনর ডায়া, মাইনর ডায়া। ভালো করে বুঝবে কিন্তু, যেখানেই অসুবিধা হবে সেখানে আমাকে বলবে, হ্যাঁ। এইবারে নেক্সট আমরা চলে আসছি, এই যে ভি যে গ্রুপটা তৈরি হচ্ছে, একটা ভালো করে ভিটা দেখো, ভালো করে লক্ষ্য করো, এই একটা ভি, এই যে একটা ভি, এই যে ভিটা তৈরি হয়েছে, তাহলে ওপর থেকে, ওপর লাইনটা থেকে যেটা মাইনর ডায়ার উপরে, আর এইটা মেজর ডায়া, তো এর ভেতরে একটা সরাসরি যদি আমি মাপ দিই, তাহলে এইটা কি গভীরতা বলতে পারি, থ্রেডের গভীরতা। প্যাচ তো এইখানে, এখান থেকে এতটা, তাই এইটাকে আমরা বলতে পারি, কোনটাকে বলতে পারি না, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত এই যে দূরত্ব, এটাকে আমরা কি বলতে পারি, ডেপথ, ডেপথ অফ থ্রেড বা ডেপথ, এইটুকু কথাটা কি বলতে পারি নাকি না? বুঝতে পারছো না? এবারে ডেপথ অফ থ্রেড, এইবারে কীরকম ডেপথ এটা একটু বুঝতে হবে। এটা একটা সাইডে, ওয়ান সাইডে, এটা ওয়ান সাইড, তাই না? নিচে আর একটা সাইডে তো ডেপথ আছে, মানে এইখান থেকে এইটুকু আছে। এর মাঝ বরাবর যদি একটা আমরা মিডল লাইন অঙ্কন করি, সেন্টার লাইন অঙ্কন করি, এটা একটা সেন্টার লাইন। তো একটা ভালো করে জিনিস আমাকে বলো তো, এই সেন্টার লাইনে এই নিচের অংশটাকে, এই যে ডিস্টেন্সটা, এই সেন্টার লাইন থেকে এই নিচের অংশটা পর্যন্ত ডিস্টেন্স 1, আবার এইখান থেকে ওপরের অংশ পর্যন্ত আর এখান থেকে ওপরের অংশ পর্যন্ত এগুলো 1। কি বলছি বুঝতে পারছো? মানে মিডল লাইন, শ্যাফটের মেম বা ওয়েভ, বা আমরা বলতে পারি মেরুদণ্ড, যদি মিডল বরাবর একটা সেন্টার লাইন টানা হয়, সেখান থেকে এই যে দূরত্ব পর্যন্ত, যেটা আমার মাইনর ডায়া পর্যন্ত গেছে, দুদিকে, এদিকে করো এদিকে করো, এই মাপটা 1। তো এই যে নিচের যে বিন্দুগুলো, ভালো করে বুঝবে, নিচের বিন্দুগুলো কোনগুলো,
না এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এদিকেও সেরকম আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম যতটা থ্রেড থাকবে এই নিচের বিন্দুগুলোকে আমরা বলছি রুট। বুঝতে পেরেছো? যা সেন্টার লাইন থেকে সব সময় উভয় দিকেই সমান দূরত্বে আছে। এটুকু বোঝা গেল? এটা ওয়েভ বা অ্যাক্সিসও বলতে পারো, বা মেরুদণ্ড, সেই আর কি। ঠিক একই রকমভাবে যে চূড়াগুলো দেখলাম আমরা, যে চূড়াগুলো একটু দেখা গেছে কি চূড়াগুলো, সেই চূড়াগুলোকে আমরা কি বলতে পারি সেটা আমাকে দেখতে হবে। কোন চূড়া কোন দিকে? না দেখো এর উপরের দিকে, এই যে উপরে উপরে সব চূড়াগুলো, এই যে চূড়াগুলো যেটা মেজর ডায়ামিটারকে টাচ করেছে, যে অঞ্চলটা মেজর ডায়ামিটারকে টাচ করেছে, তো ঠিক ওই অঞ্চলগুলোকে আমরা বলছি ক্রেস্ট। ওইগুলোকে কি বলছি আমরা? ক্রেস্ট। বুঝতে পেরেছো? Crest. গুড। তাহলে ভালো করে বোঝ এবারে। সেন্টার লাইন অ্যাক্সিস থেকে রুট পর্যন্ত একটা মাপ আছে, রুট। আর অ্যাক্সিস থেকে ক্রেস্ট পর্যন্ত মাপ, এগুলো সবই এ হবে না, এর মাপ সব জায়গায় সমান, আর এর মাপও সব জায়গায় সমান। কথাটা কি বলছি বুঝতে পেরেছ? সব জায়গায় সমান। এই যে ডিস্টেন্সটা অ্যাক্সিস টু রুট আর অ্যাক্সিস টু ক্রেস্ট সব জায়গায় সমান। তাহলে রুট এবং ক্রেস্ট, রুট এবং ক্রেস্ট এদের ভিতরে একটা দূরত্ব দেখো, এই যে ডিস্টেন্সটা, এদের ভিতরে একটা দূরত্ব মানে কি? ধরো একটা জিনিসটাকে আমি আঁকছি, ধরো এই 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 এই, তাহলে এটা আমার কাছে রুট, এটা আমার কাছে ক্রেস্ট, এটাও ক্রেস্ট। তাহলে এটাকে যদি সমানভাবে আমরা দাগ মেরে দিই, ধরো এই যে লাইনটা, এই লাইনটা, আর এটাও যদি একটা লাইন থাকে, মানে এটা মাইনর ডায়া, এটা মেজর, এটা মেজর, তো সরাসরি যে ডিস্টেন্স, ভালো করে বুঝবে, এই যে সরাসরি ডিস্টেন্স এখান থেকে এইটা, এই সরাসরি ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? ডেপথ। ডেপথ ভালো করে যেখানেই অসুবিধা হবে না হলে বলবে আমাকে, হ্যাঁ। ডেপথ, কিন্তু যেহেতু দুদিকে থাকে তাহলে দুদিকে ডেপথ আছে। এখন এই ডেপথের ঠিক মিডল বরাবর, ভালো করে বুঝবে, এই ডেপথের মিডল বরাবর যদি একটা লাইন আঁকা যায়, যদি একটা লাইন আঁকা যায়, তাহলে এ সাইডে একটা লাইন, ভালো করে বুঝবে, কোন কালার দিব? সাদা কালার। দেখো এই সাইডের ঠিক মিডল বরাবর একটা লাইন টানলাম, আমি কল্পনা করলাম, ঠিক এটারও সেই হাফ ডেপথ, ঠিক আছে? তাহলে এই যে লাইন আর এই লাইন, এটারও কি একটা মাপ হতে পারে? এটারও কি একটা মাপ হতে পারে না? হ্যাঁ হয়। এই মাপটা বোঝার আগে আমাকে বুঝতে হবে কি, যে পিচ, আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটাকে বলা হচ্ছে পিচ। কি পিচ? না এই যে ক্রেস্ট, ভালো করে বুঝছো, ডিস্টেন্স, এই যে ক্রেস্ট এতটা, এই ক্রেস্ট আর এই ক্রেস্ট, এদের ভিতরে যে দূরত্ব, এই যে পয়েন্টার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি পিচ, আমরা বলছি পিচ। আচ্ছা এইখানে লেখাটা ঠিক হলো না, দাঁড়াও আমি একদম মুছে দিই। দাঁড়াও, এখানে আরেকটা জায়গায় আমি করে দিচ্ছি, পাশে পাশে আমরা আঁকছি, এই 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 হলো। এবারে দেখো আমি যদি বলি এইটা ছিল ক্রেস্ট, এটাও ছিল ক্রেস্ট, এই যে ডিস্টেন্স এতটা, এতটা যে ডিস্টেন্স,
এইটাকে আমরা বলছি পিচ। ওকে, একই রকম ভাবে এই যে রুট, এই রুটের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি পিচ। ওকে, এটুকু ঢুকেছে মাথায় নাকি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পিচ এবং পিচ, এই যে পিচটার যে মিডল বরাবর আমরা যে একটা লাইন কল্পনা করলাম এদিকে এবং এদিকে, এইটাকে আমরা বলবো এখানে পিচ ডায়ামিটার। কি ডায়ামিটার এটাকে বলবো? পিচ ডায়ামিটার। হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো, এবারে আরেকটা জিনিস আমাকে এখানে বুঝতে হবে যে এই যে স্যার বাঁকা বাঁকা কেন? থ্রেডটাকে একটু পেঁচানো তো আছে, তারপরে আবার মূল অ্যাক্সিসের সঙ্গে কিছুটা বাঁকা। তো এই যে বাঁকাটাকে, এইটাকে বলা হয় হ্যালিক্স অ্যাঙ্গেল। মানে কি? এটা যদি আমি সোজা করতাম তাহলে এরকম আসতো, এই যে এইটুকু বাঁকা, এইটুকু বাঁকাটা, এটাকেই আমরা বলছি, এই যে বাঁকাটা, একে বলছি আমরা হ্যালিক্স অ্যাঙ্গেল। হ্যালিক্স অ্যাঙ্গেল। ওকে, এই জিনিসগুলো বোঝা গেল কি? ঠিক তো? এবারে চলে আসো লাস্ট কি না, ক্রেস্ট টু রুট যে তৈরি হয়েছে ডিস্টেন্সটা, একদম বাম দিকের স্ক্রিনে চলে আসো, যে এরকম আমাদের কাছে থ্রেডটার সিস্টেম ছিল। ভালো কথা, তাহলে এটা ছিল ক্রেস্ট, এটা ছিল রুট, এটা ছিল ক্রেস্ট, এটা ছিল রুট, এটা ছিল ক্রেস্ট, এটা ছিল রুট। ক্রেস্ট টু রুট এই ডিস্টেন্সটাকে কভার করছে যে তল, একে আমরা বলছি ফ্ল্যাঙ্ক। একে আমরা বলছি ফ্ল্যাঙ্ক। একইভাবে এটাকেও আমরা বলছি ফ্ল্যাঙ্ক। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, ফ্ল্যাঙ্কটা একটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলে আছে, একে বলছি আমরা ফ্ল্যাঙ্কের অ্যাঙ্গেল। এবং আমরা এখনই জানবো এই ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করেই কিন্তু থ্রেডের প্রকারভেদ হয়েছে। ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলের ডিপেন্ডেই কিন্তু প্রকারভেদ করা হয়েছে। ওকে, এটুকু কি বোঝা গেল? এই ছবিটা বোঝা গেছে? কোনো প্রশ্ন বলো? না। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে খালি একটু করে আমাদের এই জিনিসটার সম্পর্কে জেনে নিতে হবে। কি 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 জানছি আগে দেখো ভালো করে। আমরা যে যে শব্দগুলো লিখব সেই শব্দগুলো সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। কি কি? প্রথম লিখছি, দেখো আমি কিন্তু এখানে লিখছি না, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন ক্রেস্ট? ক্রেস্ট কি বলছি না, দেখো থ্রেডের উপরের দিকে মানে বাইরের দিকে যদি আউটারনাল থ্রেড হয়, ইন্টারনাল থ্রেড হয়, সেটা আলাদা ব্যাপার হবে। এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে আমরা থ্রেড আবার কয় প্রকার? এক্সটার্নাল, ইন্টারনাল। কেন? দেখো আমি একটু এইখানে একটু বলে দিই, এগুলো না বুঝে বুঝে গেলেও সমস্যা আছে। ধরো এটা একটা আমার কাছে ভোল্ট, এবার এটা ঠিক এইরকম ভাবে আছে কিন্তু, হ্যাঁ হয়েছে। একই রকম ভাবে আমরা যদি একটা নাট আঁকি, এই এখন একটা জিনিস ভাববে, বোল্টের ক্ষেত্রে এইদিকে সলিড থাকছে, তাই থ্রেডটা এরকম এরকম হচ্ছে। কি কথাটা বুঝতে পেরেছো? কিন্তু নাটের ক্ষেত্রে কি হচ্ছে, এর যেটা, এই যে ধরো এইটা, এটা হচ্ছে নাট, এখানে বোল্ট এসে পৌঁছাচ্ছে কোথায়? দেখ, বোল্টটা এসে পৌঁছাচ্ছে এরকম, একই রকম কালার হয়ে গেল, বোল্টটা এসে পৌঁছাচ্ছে ঠিক এরকম।
বোল্ট। কিছু বুঝতে পারছো? আচ্ছা, নাট দেখো আমি এদিকেও নালে এঁকে দিচ্ছি। এই বোল্টটা এসে পৌঁছাচ্ছে কিন্তু ঠিক এই জায়গাটায়, এই এরকম। ওকে, এটা বোল্ট, এটা নাট। নাটটাকে এদিকে আঁকি, এই যে নাটের এদিকে, এদিকে নাট থাকছে এই, আর এটা এদিকে উপরের দিকে টপে হেড থাকছে, বোল্টের হেড থাকছে। ধরো এটার বডি আর এটা সেই হ্যাক্স। আচ্ছা, তাহলে খালি একটা যে কনসেপ্ট, হয়তো খুব ভালো ছবিটা হলো না, কেন কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য টোটালি আজকে থ্রেডটা পড়াবো, তো এটাকে আমি বেশি টাইম দিচ্ছি না। অ্যাকচুয়ালি খালি একটা জিনিস ভাবো, যে এই বোল্টের ক্ষেত্রে এটা ছিল বোল্ট আর এটা হলো আমার নাট, দুটোই থ্রেড। তো বোল্টের ক্ষেত্রে যে থ্রেডটা, তাকে আমরা বলছি এক্সটার্নাল থ্রেড, বাইরের দিকে আছে এক্সটার্নাল। আর নাটের ক্ষেত্রে আমরা বলছি ইন্টারনাল। ওকে, এইবারে মজার বিষয় যেটা হলো, সেটা হচ্ছে বোল্টের যেটা, দেখো বোল্টের যেটা ক্রেস্ট, এটা ক্রেস্ট ছিল, কেন বাইরের দিকে এইটা ক্রেস্ট ছিল। নাটের ক্ষেত্রে সেটা হলো রুট। কি বললাম বুঝতে পেরেছো? নাটের ক্ষেত্রে সেইটা তাহলে কি হলো? রুট। আর বোল্টের ক্ষেত্রে যেটা রুট, বোল্টের ক্ষেত্রে যেটা রুট মানে এইগুলো হচ্ছে ভিতরের দিকে, তাই এটাকে আমরা রুট বলবো, এটাকে রুট বলবো। নাটের ক্ষেত্রে তখন সেটা হয়ে যাবে ক্রেস্ট, এটাও তখন হয়ে যাবে ক্রেস্ট। মানে একটু বোঝা গেছে নাকি না বুঝতে পারছো না? মানে এইগুলো হচ্ছে ক্রেস্ট, উঁচু উঁচু, এটা না, এটা না। হলো নাকি না বোঝা গেল না? মানে একটু উল্টা আর কি, ইন্টারনালে গিয়ে সেটা উল্টা। তো আমরা যেটা এখানে বলবো, যে দুটো থ্রেড, যে সারফেসের যে দুটো থ্রেড, ক্রেস্ট টু ক্রেস্ট দূরত্ব, সেই দূরত্বগুলোকে আমরা কিভাবে এখানে টার্মিনোলজিগুলো ইউজ করছি। দেখো ক্রেস্ট কি বলবো? টপ সারফেস যেটা কিনা দুটো সাইড থেকে জয়েন করছে, সেটা নিচের দিকে হোক বা উপরের দিকে হোক, তাই এটাকে আমরা খালি বলবো টপ সারফেস জয়েনিং, টপ সারফেস জয়েনিং পয়েন্ট, আর কিছু না। টপ সারফেস জয়েনিং পয়েন্টকে আমরা কি বলছি? ক্রেস্ট। দ্বিতীয় নম্বরে চলে আসছি, আমরা বলছি রুট। রুট বলছে বটম, বটম, বটম সারফেস জয়েনিং, জয়েনিং পয়েন্ট। আচ্ছা, শব্দগুলো বুঝতে পারছো নাকি না অসুবিধা হচ্ছে বলো? শব্দগুলো বোঝা যাচ্ছে তো নাকি? 3 নম্বরে দেখো, আমি খুব তাড়াতাড়ি করছি কিন্তু, ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্কটা আমরা কি বললাম? ফ্ল্যাঙ্কটা আমরা কি বুঝলাম? ক্রেস্ট, ক্রেস্ট অ্যান্ড রুট জয়েনিং সারফেস। আমাকে তো জিনিসটা বুঝতে হবে, ক্রেস্ট এবং রুট, এখানে ক্রেস্ট এখানে রুট, যে সারফেসটা ড্রয়িং হচ্ছে একেই তো ফ্ল্যাঙ্ক বলছিলাম নাকি? কি আরে বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা চলো 4 নম্বরে দেখো তো, থ্রেডের অ্যাঙ্গেল, থ্রেডের অ্যাঙ্গেল। আচ্ছা থ্রেডের অ্যাঙ্গেল মানে কি? থ্রেডের অ্যাঙ্গেলটা মানে কি? অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট যে থ্রেড, তার দুটো ফ্ল্যাঙ্কের ভিতরে যে অ্যাঙ্গেলটা, তাকেই তো বলবো থ্রেড অ্যাঙ্গেল নাকি? তাহলে আমরা এটা বলতে পারি যে ইনক্লুড, হ্যাঁ স্যার। হ্যাঁ, ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন, বিটুইন দ্য ফ্ল্যাঙ্কস। এই ফ্ল্যাঙ্কসটা কেমন? অবশ্যই লিখে দাও অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে একদম পাশাপাশি, অ্যাডজাসেন্ট থ্রেড একদম পাশাপাশি। মানে কথাটা শোন, এই যে এই যে এই, আমি বলবো হ্যাঁ এখানের সঙ্গে এখানে, না না না, অ্যাডজাসেন্ট মানে এটা তার সঙ্গে জুড়ে আছে যেটা, এই যে এই দুটা, এদের ভিতরে যে অ্যাঙ্গেল, ইনক্লুড অ্যাঙ্গেল। বোঝা গেল? 4 নম্বরটা বোঝা গেছে?
5 নম্বরে দেখো খুব দুর্দান্ত জিনিস, ডেপথ। ডেপথে দেখ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, একদম ক্রেস্ট টু রুটের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? পারপেন্ডিকুলার মানে একদম লম্ব ডিস্টেন্স, তাই কি পারপেন্ডিকুলার মানে লম্ব কথাটা লিখে দিই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ক্রেস্ট অ্যান্ড রুট, এতটুকু বোঝা গেছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি একদম, কেন অনেক জিনিস জানবো আজকে। এটুকু বোঝা গেছে? নেক্সট চলে আসি। নেক্সট কি আছে? হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা চলো। না স্যার। নেক্সট হচ্ছে আমরা জানবো যে মেজর ডায়ামিটার কত নম্বর হবে ভুলে গেলাম। আচ্ছা, মেজর ডায়া মানে কি? এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে, ভালো করে বোঝো, এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে বাইরের ডায়ামিটার, ডায়া মানে বলো, ক্রেস্ট মানে উভয় দিকের ক্রেস্ট টু ক্রেস্ট, উভয় দিকে বিপরীত দিকে, এদিকে ক্রেস্ট আর ওদিকে ক্রেস্ট, দুটো সাইডের যে ডায়ামিটারটা টোটাল, তাকে বলছি আমরা মেজর ডায়া। মাইনর ডায়া কি হবে? এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে। আচ্ছা, ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে কি হবে? সেই একই ভেতরের ডায়া, ঠিক আছে? ভেতরের যে ডায়াটা আমরা অ্যাকচুয়ালি ড্রিল হোল যেটাকে করি, ড্রিল হোল সাইজ, ট্যাপ ড্রিল সাইজ আমরা পড়বো, ট্যাপটা, কারণ আমরা ট্যাপ ডাই পড়বো এবারে। হ্যাঁ, তো এই ড্রিল সাইজ হোলটা যেটা, সেটাই হয়ে গেল আমাদের মেজর ডায়া। মাইনরটা কি? মাইনর একই, উল্টা খালি। এক্সটার্নালের ক্ষেত্রে কি হবে? ভেতরের ডায়া মানে যদি একটু বোঝাতে হয়, আমি ছবিতে বুঝিয়েছিলাম, রুট টু রুটের যে ডিস্টেন্সটা, রুট টু রুট, কোন রুট? নিচের দিকে, মানে পারপেন্ডিকুলার, পাশাপাশি না, এটাও পারপেন্ডিকুলার, বারবার বলছি, এটাও পারপেন্ডিকুলার, নিচ থেকে ওপর, ওকে? আর ইন্টারনালের ক্ষেত্রে সেরকম একই, ইন্টারনালের ক্ষেত্রে আমরা ভেতরের, এটা বাইরের হবে, ব্যাস। এটাকে আমরা বলবো মেজর ডায়া, মিনিমাম এবং মাইনর ডায়া, এই দুটো আমরা শিখে গেলাম। আর যদি একটু ভালো করে জানতে হয়, অবশ্যই টেক্সট বুক থেকে তো পড়তে পারি, অসুবিধা তো নেই, ঠিক আছে? এইবারে একটা মজার জিনিস পাবো, সেটা কি না, পিচ ডায়ামিটার। এটা কাল্পনিক, ওখানে কোনো মাপ আমরা দেখতেই পেলাম না। পিচ ডায়া যেটা আমরা ছবিতে এঁকেছিলাম, কারণ আমি ছবি আর পাশে নিয়ে যেতে পারছি না। পিচ ডায়াটা কি? ওই যে একটু আগে বললাম, এদিকে উপরের দিকে এই ডিস্টেন্স, নিচের দিকে এই ডিস্টেন্স, মাঝ বরাবর যে লাইন, এই লাইনটাকে আমরা বলছি পিচ ডায়া, ঠিক না? পিচ ডায়া এটাকেই বলছিলাম। তো এটা পুরোপুরি কাল্পনিক, কিন্তু লাগবে, ঠিক আছে? থ্রেডের যে থিকনেস কতটুকু হয়, এটা আমাদের একটু জানতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। থ্রেড থিকনেসটা কত হবে? ইজ ইকুয়াল টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 1/2 অফ দ্য পিচ। থ্রেডের থিকনেস কতটুকু হবে? থিকনেস মানে মধ্যা ব্যাপার, একটু বুঝিয়ে দিই, এটা না বুঝালে হবে না। ধরো
এই 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 করে কিটা এই করলাম না, এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত একে বলেছিলাম আমরা পিচ বলেছিলাম তো নাকি? হ্যাঁ না না, এইটাকে আমরা পিচ বলেছিলাম তো নাকি? এইটাকে আমরা পিচ বলছিলাম তো। হ্যাঁ স্যার। তাহলে এই পিচের ওয়ান হাফ, ওয়ান হাফ যদি করি, ওয়ান হাফ মানে আবার স্যার কেমন সেটা? ওয়ান হাফ মানে তাহলে এই ডিস্টেন্সটা যে কত হবে, এইটা হলো থিকনেস, এটা ডেপথ অফ থ্রেড থিকনেস, থ্রেড থিকনেস এইটা আমাদের কিন্তু হবে। বুঝতে পেরেছো? ওয়ান হাফ হবে পিচের, পিচের ওয়ান হাফ হয়ে গেল। এবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা আমাদের সংজ্ঞা, সেটা কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কেন না? এইটা ছাড়া আমরা চলতে পারবো না। পিচ, পিচ কেন আঁকতে গেলেই আমাদের পিচ লাগবে, ঠিক আছে? তো পিচ কি একদম বলেই দিয়েছি, ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স? ক্রেস্ট টু ক্রেস্ট, ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্স। এটা কোন দিকে? পাশাপাশি। কি বললাম? এটা হচ্ছে পাশাপাশি, বুঝতে পেরেছ? আর দ্বিতীয় মানে ব্যাক করে লিখতে পারো অ্যাডজাসেন্ট, পাশাপাশি, অথবা আমি বলতে পারি রুট টু রুট, রুট টু রুট ডিস্টেন্স। মানে এই যে এখানে লিখে দিয়েছি, নিচেও এখান থেকে এই যে এতটা যদি হতো, তাহলে একেও আমরা পিচ বলতাম। হয়ে গেল। এইবারে আরও একটা মজার তথ্য, কিটা না? কালকে আমি কালকের ক্লাসে আমরা বলছিলাম, কি বলছিলাম? যে লিড, কালকের ক্লাসে আমরা লিড বলছিলাম। সেই লিডটা কি জিনিস এবারে একটু বুঝে যাও। না দেখো, লিড আর কিছুই না। লিড বলছে যদি আচ্ছা, বোল্টের ভিতর দিয়ে নাটটাকে আমরা পরাবো তো নাকি? বোল্টের ওপরে নাটটাকে পরাবো নাকি? তো লিড হচ্ছে, ভালো করে বোঝো, ভালো করে, এই যে এই শব্দটা প্রচুর আসে পরীক্ষায় আসে, একদম স্টার। লিড কি? এক পাক ঘোরাবো, এক পাক ঘোরাবো। কাকে? কাকে ঘোরাবো স্যার? না ধরো বোল্টটা ফিক্সড, ভালো করে বুঝবে, বোল্ট ফিক্সড, ফিক্সড আছে একদম। তাহলে তার উপর দিয়ে আমরা কাকে ঘোরাচ্ছি? নাটকে, নাটকে ঘোরাচ্ছি। এবারে নাটকে যে ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি কেন? আবদ্ধ করতে তো, হয় টাইট করতে বা লুজ করতে, তাই তো নাকি? টাইট বা লুজের জন্যই তো করছি। তো এক পাক পূর্ণ আবর্তন করব, সে যতটা এগাবে, কতটা এগাবে? কে? নাট। যদি বোল্ট ফিক্সড থাকে তাহলে নাটকে এক পাক ঘোরালাম, এক পাক ঘুরিয়ে সে যতটা দূরত্ব সামনের দিকে এগাবে, দূরত্ব সামনের দিকে এগাবে, তাকেই বলছি আমরা লিড, তাকেই আমরা বলছি লিড। ভালো করে বুঝবে এটা। এখানে দুটো জিনিস আমি বলে যাচ্ছি। এই ঘোরানোটা মূলত এই পিচের ওপর ডিপেন্ড করে। পিচের, ধরে নাও কি করব না, একটা পিচ হয়তো সে এগাতে পারে, এরকম হতে পারে, মানে এক পাক ঘোরালাম, সে এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে এসে আটকে যাবে। তাহলে এ কতটা ডিস্টেন্স হলো? এই ডিস্টেন্সটা মুভ করলো, তাহলে ওয়ান পিচ, ওয়ান পিচ মুভ করলো। যা মাপ হবে পিচের, সেই মাপটা সে এগাবে। হতে পারে না? পারে না। কথাটা বুঝতে পেরেছ? আবার এক পাক ঘোরলাম, আবার একটা পিচ অবধি গেল, আবার এক পাক ঘোরালাম, আবার একটা পিচ অবধি গেল। তখন বলা হবে এই স্টার ওয়ান বা লিড ইকুয়াল টু ওয়ান পিচ। এবারে আবার একটা কথা বলছি, দেখো, দেখা গেল যে এক পাক ঘোরালাম, সে দুটো পিচ ডিস্টেন্স কভার করে দিল, মানে এতটা কভার করে দিল। এক পাক ঘোরাচ্ছি, পাক কিন্তু এক পাক, এক পাকই ঘোরাবো, ডিস্টেন্স কটা সে কভার করলো? দুটো পিচ, মানে এতটা চলে এলো, এখান থেকে এতটা সে কভার করে দিল। তখন আমরা বলবো যে লিড ইকুয়াল টু 2 ইন্টু পিচ, 2 ইন্টু পিচ। এবারে তোমরা বলবে স্যার কি করে গেল? এই প্রশ্নটা আসছে না? কি করে যাবে? আপনি যদি বলেন যে একটা
মানে সিঙ্গেল স্টার্ট থ্রেড, ডবল স্টার্ট থ্রেড, এইরকম একটু আছে আমাদের। সিঙ্গেল স্টার্ট থ্রেড মানে এক পিচ এগাবে, ডবল স্টার্ট থ্রেড মানে দু পিচ এগিয়ে যাবে, মাল্টি স্টেড মাল্টি যদি হয় তাহলে তিনটে চারটে করে এগিয়ে যেতে পারে। তো এটা কে এই ঘটনাটাকে ঘটাচ্ছে? মূলত হ্যালিক্স অ্যাঙ্গেল। এই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী কে? দায়ী হেলিক্স অ্যাঙ্গেল। হ্যালিক্স অ্যাঙ্গেল। হ্যালিক্স অ্যাঙ্গেল আমি যেমনভাবে রাখবো সেই হিসাবে এই ঘটনাটা ঘটে। সিঙ্গেল সিঙ্গেল স্টার্ট থ্রেড যদি হয়, এটাকে আমরা বলি সিঙ্গেল স্টার্ট থ্রেড, মানে এক পাক ঘোরাবো, নাট কতটা এগাবে বা বোল্ট কতটা এগাবে, না একটা পিচ এগাবে। একদম বলে দিচ্ছি, ধরে নাও পিচ, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, পিচ হয়ে গেল 2 মিলিমিটার, ভালো করে বুঝবে। তাহলে সিঙ্গেল স্টার্ট থ্রেডের ক্ষেত্রে এক পাক নাট বা এক পাক বোল্টকে যদি ঘোরাই, সে কত মিলিমিটার এগাবে বা পেছাবে, না 2 মিলিমিটার। ওকে। যদি ডবল স্টার্ট থ্রেড হয়, মানে এই যে ডবল স্টার্ট থ্রেড, তাহলে সে কতটা এগাবে কতটা পিছাবে, না 4 মিলিমিটার। এক পাক ঘোরাবো, সে এগিয়ে যাবে, নাটের ভিতর দিয়ে এগিয়ে যাবে বা বোল্টের ভিতর দিয়ে পিছিয়ে আসবে, সেটা হচ্ছে 4 মিলিমিটার। কি বুঝতে পেরেছো? মানে এটা একটা মজার ব্যাপার নাকি, না কি মজা নয়? এটা বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? আরেকবার বলুন। আর একবার বলছি, একটা নাট বা একটা বোল্টের উপর আমরা কি করি, বোল্টের উপর নাটটাকে পরাই, দিয়ে নাটটাকে তো ঘোরাই নাকি, দিলে তো সে এগায়, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ স্যার। না এটা বোঝা যাচ্ছে না? দেখো আমার দিকে তাকাও এবারে। এই এক পাক আমি ঘোরালাম, এক পাক, এটা আমার ফিক্সড, তাহলে নাটকে ঘোরাচ্ছি, নাটকে এক পাক ঘোরালাম, তাহলে নাটটা ভিতরের দিকে একটু এগাবে বা একটু পিছাবে, আমি খুলছি, নাটটাকে লুজ করছি, তাহলে কি হচ্ছে, এক পাক পিছাবে। তাহলে কতটা পিছাবে বা কতটা এগাবে, কতটা পিছাবে বা কতটা এগাবে, এটা আমাদেরকে লিড বলে দেয়। কে বলে দেয় এটা? লিড বলে দেয়। এখন একটা লিড, হ্যাঁ একটা লিড যখন সিঙ্গেল স্টার্ট থ্রেডের হয়, তখন লিড ইকুয়াল টু পিচ। কি বললাম? লিড ইকুয়াল টু পিচ। মানে এক পাক ঘোরালে, হ্যাঁ এক পাক ঘোরালে কি হচ্ছে, থ্রেডটা পিচ ডিস্টেন্স, যে পিচটা আমার বলা থাকবে, ধরো আমার বলা থাকলো 1 মিলিমিটার, তাহলে সে 1 মিলিমিটার এগাবে বা 1 মিলিমিটার পেছাবে। লুজ করলে পেছাবে, টাইট করলে এগাবে। কি হয়েছে নাকি? বুঝতে পারলে না? এবারে যদি হ্যাঁ স্যার। এমন হয়, ভাব এক পাখি ঘোরাচ্ছি কিন্তু সে 2 মিলিমিটার চলে গেল, তাহলে 2 ইন্টু পিচ হয়ে গেল না, পিচটা ডবল গেল, পিচটা তো ডবল গেল তাহলে। কি ঠিক? হ্যাঁ স্যার। তাহলে তখন আমরা বলবো লিড ইকুয়াল টু 2 ইন্টু পিচ। তখন ডবল স্টার্ট থ্রেড, মানে এক পাক ঘোরাচ্ছি কিন্তু তাড়াতাড়ি টাইট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লুজ হয়ে যাচ্ছে। এবারে বোঝা গেল নাকি? এটা বোঝা যায়নি? এবারে হ্যাঁ স্যার বোঝা গেছে। গুড। চলো নেক্সট আমরা চলে যাই, নেক্সট আমরা চলে যাই। তাহলে লিড একটু বোঝা গেছে? লিড একটু বোঝা হ্যাঁ গেছে? স্যার। ওকে। এবারে হ্যালিক্স অ্যাঙ্গেল। হ্যালিক্স অ্যাঙ্গেলটা কি? হ্যালিক্স অ্যাঙ্গেল আমরা কি বলবো, আমি তো বলেইছিলাম হ্যালিক্স অ্যাঙ্গেলটা কি ছিল, না ওয়েভের সঙ্গে বা অ্যাক্সিসের সঙ্গে একটা কোণে, একটা ছোট্ট কোণে এই থ্রেডগুলোকে বাঁকানো থাকে। এই বাঁকানোটা তাহলে কেন হলো? দেখো হ্যালিক্স অ্যাঙ্গেলের প্রয়োজনটা এবারে বুঝতে পেরেছো? হ্যালিক্স অ্যাঙ্গেলটার প্রয়োজন হচ্ছে ওই লিডকে প্রিপারেশন করা, লিডকে প্রিপারেশন করা। তাহলে একটা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, যেটা কিনা ইমাজিনারি পারপেন্ডিকুলার লাইনের সঙ্গে হয়, ইমাজিনারি, এগুলো কোনো কিছুই মানে ইয়ে নয়, ইমাজিনারি হচ্ছে এটাকে, এটা নির্দিষ্ট কোণে বাঁকিয়ে দেওয়া আছে যাতে আমরা সিঙ্গেল স্টার্ট বা মাল্টি স্টার্ট বা ডবল স্টার্ট থ্রেড তৈরি করতে পারি। হয়ে গেছে? এবারে হয়েছে? এটুকু বোঝা গেছে নাকি না হ্যাঁ যায়নি? স্যার। প্রত্যেকে বলো। হ্যাঁ স্যার।
আচ্ছা, হ্যাঁ বোঝা গেছে। আজকে জিনিসটা জেনে কেমন লাগছে? আজকে এই জিনিসটা জানার পরে কেমন লাগছে, মানে থ্রেডটা পড়ে কেমন লাগছে? ক্লাসটা ভাল লাগছে না ভাল লাগছে না? ভালো লাগছে স্যার। জিনিসটা জানতে ভাল লাগছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে এই যে হ্যালিক্স অ্যাঙ্গেল ভালো করে লক্ষ্য করো। আমি ধরে নে এই এই হলো আমার ওয়েভ, এই রকম নিচের দিকে আমি একটা সেন্টার লাইন আঁকছি, আর এটাও একটা সেন্টার লাইন আছে। ওকে, তো এখানে ধরো থ্রেড আছে, ভালো করে দেখো এখানে একটা থ্রেড আছে, এটাও থ্রেড আছে। তো একটা কি করছি আমরা এই রকম ভাবে মাকাচ্ছি, আর একটা থ্রেড আছে, এটাকে আমরা এই রকম ভাবে মাকাচ্ছি। তো মূল ব্যাপারটা কোথায়, হ্যালিক্স অ্যাঙ্গেলটা কোথায় ছিল? এটাকে যদি সরাসরি এরকম পারপেন্ডিকুলার করে দিতাম, এই যে বাঁকানো এই যে অ্যাঙ্গেলটা, এইটাকেই হচ্ছে হ্যালিক্স অ্যাঙ্গেল বলছিলাম। বুঝতে পারছো? এটাকেই আমরা হ্যালিক্স অ্যাঙ্গেল বলছিলাম। তো এই হ্যালিক্স অ্যাঙ্গেলটা কোন দিকে থাকবে, ওয়েবের সঙ্গে কোন দিকে থাকবে, ডাইরেকশান, ওয়েবের সঙ্গে ডাইরেকশানের অনুযায়ী আমরা কি করেছি, হ্যান্ড তৈরি করেছি। কেমন না, যদি যদি আমরা দেখছি মানে এই মানে কীরকম বলবো, আমি যে প্রথম ছবিটা এঁকেছি ফার্স্ট যে ছবিটা এঁকেছি, ভালো করে দেখো, ফার্স্ট যে ছবিটা এঁকেছি তাতে এই হ্যালিক্স অ্যাঙ্গেলটা মূল অ্যাক্সিসের সঙ্গে নিচের দিকে এসছে না, নিচের দিকে। এবারে বাম দিকে হেলে আছে স্কিনের ডান দিকে, কিন্তু আমার মানে মানে এ সাইডে, এইটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি, স্কিনের এইটা রাইট আর স্কিনের এইটা লেফট, তাই না? নাকি বুঝতে পারছো? স্কিনের এইটা রাইট, এইটা লেফট তো নাকি? হ্যাঁ স্যার। তো এই হ্যালিক্স অ্যাঙ্গেলটা কোন দিকে ঝুঁকে আছে, কোন দিকে ঝুঁকে আছে, ঝুঁকে আছে কোন দিকে? ডান দিকে। ডান দিকে, একদম ভেরি গুড। তাহলে এইটা ডান দিকে ঝুঁকে আছে বলে এই রকম হ্যালিক্স কি করছি, কোন দিকে চলে যাচ্ছে, এই রকম হ্যালিক্স অ্যাঙ্গেল যুক্ত থ্রেডকে আমরা বলছি রাইট হ্যান্ড থ্রেড, রাইট হ্যান্ড থ্রেড। বোঝা গেল? বোঝা গেছে? একই রকম ভাবে এ সাইডে চলে এসো, এ হ্যালিক্স অ্যাঙ্গেলগুলোকে কোন দিকে ঝুঁকিয়ে দিয়েছে, ঝোঁকটা কোন দিকে, ঝুঁকে যাওয়াটা কোন দিকে, লেফট, বাম দিকে, হ্যাঁ স্যার। তাই তো? তাই এই থ্রেডটাকে আমরা বলবো, বা এই রকম স্টাইলের থ্রেডটাকে বলবো আমরা লেফট হ্যান্ড থ্রেড, ওকে, বোঝা গেছে না যায়নি? বলো, এতটুকু বোঝা গেছে না হ্যাঁ যায়নি? স্যার বোঝা গেছে স্যার। এটা করে লাভ কি, এরকম করে লাভ কি আছে? না, লাভ তো আছে, অবশ্যই লাভ আছে। তো এটা একটা পজিটিভ দিক আছে, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, এইটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, না আমরা যখন এই রকম ঘোরাবো, এটাকে কি ঘোরানো বললো, এই রকম, এটাকে ক্লকওয়াইজ, এটাকে ঘোরালে এরকম কি হবে, ক্লকওয়াইজ হবে তো নাকি রে? ক্লকওয়াইজ ঘোরানো হবে তো, নাট হোক বোল্ট হোক যদি হ্যাঁ, স্যার। ঘোরাই ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে সমস্যাটা যেটা হবে, এটা টাইট হবে। কি হবে? টাইট হবে। আর এটা কি হবে? লুজ হয়ে যাবে, মনে রাখতে হবে কিন্তু, এটা টাইট হবে আর এটা লুজ হয়ে যাবে। ওকে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, এ বা এ, তাহলে এ কি হয়ে যাবে, এ লুজ হয়ে যাবে, এ তখন কি যাবে, এ তখন টাইট হবে। তাহলে ধরো আমরা সাধারণত স্যার ক্লকওয়াইজ ঘোরালে টাইট হয়ে যায়,
তুমি এমন একটা জায়গায় গেলে যে সেখানে আম, মানে রাইট হ্যান্ডের দিকে ঘোরাচ্ছ, সরি মানে ক্লকওয়াইজে ঘোরাচ্ছ, কিন্তু টাইটও হচ্ছে না, কিছু হচ্ছে না, খুলে যাচ্ছে। এর একটা ভালো উদাহরণ, একদম একদম জলজান্ত আমাদের কাছে উদাহরণ আছে। আমরা যে মার্কার পেন ইউজ করি না, মার্কার পেন, মার্কার পেন হ্যাঁ স্যার। ইউজ করি না, করি না? ওই করি পেনটা, স্যার। ওই পেনটাকে খোলার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে গেলে একটা মার্কার পেনকে খুঁজবে, ঠিক আছে? অথবা 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 এটা দুর্দান্ত আছে, টেবিল ফ্যান সবার বাড়িতে বাড়িতে আছে টেবিল ফ্যান। টেবিল ফ্যানের সামনে হ্যাঁ। ব্লেডটাকে দেখো, ব্লেডটাকে লাগানো আছে একটা নাট, নাটের টাইপের আর কি। তো ডিজাইন করা একটা লাগানো আছে, ব্লেডকে লাগানো যে নাটটা, তাকে খুলবে, দেখবে তার ডাইরেকশন দেওয়া আছে, এই দিকে, এই দিকে খুলুন, এই দিকে, এই দিকে, এই দিকে খুলুন, দিলে গিয়ে সেটা খুলবে, এই টাইট হবে। কি বললাম বুঝতে পেরেছো? অথচ ক্লকওয়াইজ করলে গিয়ে সেটা খুলবে। এটার কারণ তো রোটেশন অফ পাওয়ার, মানে আমার কাছে রোটেশন যেমন হবে, ধরো যেখানে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ নাট দিতে হবে, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে সেখানে ক্লকওয়াইজ নাট দিলে সেখানে টাইট থাকবে না, তো লুজ হয়ে যাবে, খুলতে ভাইব্রেশনে খুলতে খুলতে খুলেই যাবে। কি এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই একটা ক্লাসে আমরা শুধু জাস্ট এতক্ষণ অবধি নোমেনক্লেচার পেলাম। কি পেলাম, কি শিখলাম আজকে? নোমেনক্লেচার মানে থ্রেডের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। এরপরে তো একটা বিশাল জিনিস হচ্ছে থ্রেডের টাইপস, বিভিন্ন টাইপ আছে। তো আজকে তো টাইম হয়ে গেল, কি করব? এটা কি কি আরেকটা ক্লাস করাবো? কেন, অনেক জিনিস জানার আছে। স্যার ওই হ্যাঁ, ওয়েল্ডিংটা মনে আছে, কিন্তু ওয়ার্কিং। ওয়ার্কিং প্রিন্সিপাল ওটা মনে আছে, কিন্তু আমি কি কথাটা বলছি, থ্রেডটাকে আজকে যদি টাইপগুলো পড়াই তাহলে কিন্তু আরও প্রায় ধরে নিতে পারো 40-45 মিনিট যাবে। তো আজকে কি টাইম দেবে না আরেকটা ক্লাস আমি থ্রেড নিয়ে করাবো, যেটা বলবে? আর না হলে একসঙ্গে সব গুলিয়ে যাবে, সমস্যা তো এইখানে। হ্যাঁ স্যার। কি করব বলো, কি করলে সুবিধা হবে? পরে আরেকটা ক্লাস আমি অ্যারেঞ্জ করছি থ্রেডের টাইপ নিয়ে, শুধু টাইপ। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। কি ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম থ্রেড কি জিনিস, থ্রেডটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়, থ্রেডের নোমেনক্লেচার কথাটার অর্থ হলো বা টার্মিনোলজি, থ্রেডের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানলাম, ক্রেস্ট কি, রুট কি, মাইনর ডায়া কি, মেজর ডায়া কি, লিড কি, পিচ কি, পিচ ডায়ামিটার কি, এগুলো লাগবে, থ্রেড আঁকতে গেলেও লাগবে, থ্রেড তৈরি করতে গেলেও লাগবে। এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট এক একটা করে পার্ট। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, থ্রেডের টাইপ পড়বো, যত টাইপ, ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, ভি টাইপের ফ্ল্যাঙ্ক হচ্ছে তাই একে ভি থ্রেড বলছি, স্কোয়ার টাইপের অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে, তখন গিয়ে স্কোয়ার থ্রেড হবে। স্কোয়ার থ্রেডের আবার অনেক মডিফিকেশান আছে, অনেক টাইপ আছে, যেগুলো তোমাদের দেখবে জলের বোতলে থ্রেডগুলো না এরকম ভি আকৃতির, না স্কোয়ার, কীরকম গোল গোল। তো কেন ওই রকম, ওই থ্রেডটাকে কি বলা হয়? তো এটা না জানলে কিন্তু আমরা সেরকম ওয়ার্ক অ্যাক্টিভিটি দিতে পারবো না। তো নেক্সট ক্লাসে আমরা অবশ্যই, তোমরা তো থাকছোই, যদি বাকি জন থাকে তাদেরকে বলে দেবে যে নেক্সট ক্লাসে টাইপ অফ থ্রেড হবে। ওকে, এটুকু বোঝা গেল না যায়নি? হ্যাঁ স্যার গেছে।